নমস্কার। আহ, আমি সোমা হালদার বলছি সহজ লাইফ ইন্ডিয়া থেকে। আমরা যে প্রপোজাল রাইটিং এর মাস্টার ক্লাসটা শুরু করেছিলাম, আজ তার সিক্স ডে। আমরা আজকের আলোচনা করব সিএসআর প্রপোজাল রাইটিং নিয়ে। বেসিক্যালি সিএসআর প্রপোজাল কি, সিএসআর কি, বা সিএসআর প্রপোজাল গুলো আমরা কিভাবে লিখবো সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আর সাথে সাথে সিএসআর প্রপোজাল লেখার সময় কিছু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে বা কিছু ফরম্যাট আছে, সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো আমরা চলে যাই সরাসরি পিপিটিতে। তো আমরা এখানে দেখছি যে আমরা আজকের কি কি এই সেশন থেকে শিখবো। এই সেশন থেকে আমরা পুরো সিএসআর ফান্ডিং ইন ইন্ডিয়াতে সেটা সম্পর্কে জানবো। আর আহ, যে সিএসআর ফান্ডিং এর অপরচুনিটি গুলো আমরা ডিটেলস জানবো। আর একটা সিএসআর প্রপোজালের যে স্ট্রাকচার হয়, সেই স্ট্রাকচারটা সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ ফরম্যাটের দ্বারাই আমরা শিখবো। আর সিএসআর প্রপোজাল কিভাবে আহ, একটা প্রপোজাল সিলেক্ট হয়, মানে রিজেক্টেড না হয়, সে তার যে ক্রাইটেরিয়া গুলো হয় সেগুলোও আমরা জানবো। তো আমরা গতদিনে যে ক্লাসটা ছিল সেটার একটু রিক্যাপ করব। গতদিনে আমাদের ছিল যে থিওরি অফ চেঞ্জ এবং লগ ফ্রেম ছিল, সেটা আমরা জানি। যে আমরা গতদিনে শিখেছি যে থিওরি অফ চেঞ্জটা কি। সেখানে বেসিক্যালি আমরা উম, তারপর দ্বিতীয় জেনেছি যে লগ ফ্রেমটা কি, লগ ফ্রেমের কি প্রয়োজন আছে। তো সেগুলো আমরা সম্পূর্ণভাবে গতবার কাল কমপ্লিট করেছি। তো আজকের আমরা দেখব পুরো সিএসআর প্রপোজাল। আহ জাস্ট এখন, হ্যাঁ, এখানে আমরা প্রথম আমরা জানবো যে সিএসআর অ্যাকচুয়ালি কি। সিএসআর যে টার্ম, সেটা কি। তো সেখানে আমরা প্রথম দেখছি যে সিএসআর হচ্ছে এটা একটা টার্ম, যে টার্মে আমরা জানি যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এবার আমরা আমাদের এখানে যে বিভিন্ন কোম্পানি থাকে, সে কোম্পানি কি করে, আহ তারা তাদের বিভিন্ন বিজনেস তারা করে, তার মধ্যে মাধ্যমে কোম্পানি প্রফিট করে। এবার সেই প্রফিটের 2%, অ্যানুয়াল যতটা তারা প্রফিট করে তার 2% কি করে তারা সামাজিক বা পরিবেশের বিভিন্ন ডেভেলপমেন্টের কাজে কন্ট্রিবিউট করে। তো সেখানে কি হয়, কোম্পানির সিএসআর কোম্পানির নিজস্ব একটা সিএসআর পলিসি থাকে। সেই পলিসি অনুযায়ী তাদের যে অ্যালাইনমেন্ট হয় কোম্পানির কাজের সঙ্গে অ্যালাইনমেন্ট করে, তারা আহ, যে কমিউনিটি বা পার্টিকুলার হয়তো দেখা গেল কোনো সিএসআর তারা হয়তো কোলফিল্ড এরিয়াতে কাজ করে। তো তারা কি করে, কোলফিল্ড এরিয়ার যে কমিউনিটি থাকে তাদের ডেভেলপমেন্টে কাজ করে। আবার হয়তো দেখা গেল যে কোনো কোম্পানি আছে যে ব্যাংকিং সেক্টরে, যারা যে সমস্ত সিএসআর গুলো আছে, তারা ব্যাংকিং এর কাস্টমার যারা তাদের জন্য কাজ করে, যেমন মহিলাদের সঙ্গে কাজ করে, ফার্মার্সদের সঙ্গে কাজ করে, বাচ্চাদের সঙ্গে কাজ করে। তো এইভাবে কি হয়, সিএসআর তাদের নিজস্ব পলিসি থাকে, সেই পলিসির আন্ডারে যে যে প্রজেক্ট পার্টিসিপেন্ট থাকে তাদের জন্য তারা বেসিক্যালি কাজ করে। তো কোম্পানি এখানে যে যে সেক্টর বা থিমের উপরে তারা ইনভেস্টমেন্ট করে, সেখানে সেগুলো আমরা দেখছি যে এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট, হেলথ, উইমেন এম্পাওয়ারমেন্ট, লাইভলিহুড, এনভায়রনমেন্ট, চাইল্ড প্রোটেকশন এন্ড ডিসেবিলিটি ইনক্লুশন। যে যে কি ডোনার্স গুলো আছে আমরা আমাদের ইন্ডিয়াতে, সেটা হচ্ছে টাটা স্টিল ফাউন্ডেশন, রিলায়েন্স ফাউন্ডেশন, আইটিসি, এইচডিএফসি ব্যাংক পরিবর্তন, ইনফোসিস ফাউন্ডেশন, আইসিআইসিআই ফাউন্ডেশন, এরকম বিভিন্ন অজস্র নাম আছে। তারা কি করে,
তাদের যে প্রফিট হয়, ইয়ারলি প্রফিটের 2% তারা সোশ্যাল ডেভেলপমেন্ট বা পরিবেশের উন্নয়নের জন্য তারা কন্ট্রিবিউট করে থাকে। এবার আমরা দেখবো হোয়াট হোয়াট ডু সিএসআর ডোনার্স লুক ফর। তো এখানটায় কি করব, আমরা জানবো যে কি জন্য, কি পরিবর্তনের জন্য তারা প্রজেক্ট করে। তো এখানে যেমন হয় উম, যে তারা যখনই কোনো একটা প্রজেক্ট ডিজাইন হয়, বা আমরা যখন একটা কোনো ইস্যু নিয়ে কোনো কোম্পানি বা সিএসআর এর সঙ্গে আলোচনা করি, তখন তারা কি করে, আহ, কিছু 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 ক্রাইটেরিয়া আছে সেগুলো দেখে। যেমন মেজারেবল ইম্প্যাক্ট, তারা দেখে যে অ্যাকচুয়ালি এই যে প্রজেক্টটা, তার থেকে কি পরিবর্তন আসবে। সেটা হচ্ছে ক্লিয়ার থাকে যে কমিউনিটিতে একটা কি পরিবর্তন এই প্রজেক্টে তারা কন্ট্রিবিউট করবে তার থেকে আসবে। যদি সেটা সঠিক হয়, মেজারেবল হয়, তাহলে কিন্তু সিএসআর ডোনার তারা কিন্তু কন্ট্রিবিউট করে, ডোনেট করে। তারপর জেনুইন কমিউনিটি নিড হতে হবে, জেনুইন না হলে তারা কিন্তু রিজেক্ট করবে। এভিডেন্স থাকবে, তার প্রবলেমটা যেন সত্যি সত্যি সেই কমিউনিটিতে যাদের জন্য আমরা কাজ করছি, যদি আমরা ডিজেবল পার্সনদের জন্য কাজ করি, তো তাদের জন্য যে প্রবলেম, তারা যে প্রবলেম গুলো ফেস করে, সেটা যেন জেনুইন হয়। ক্লিয়ার অবজেক্টিভ হতে হবে। আমরা যে স্মার্ট ফর্মুলা জেনেছি, সেই স্মার্ট ফর্মুলা অনুযায়ী যেন আমাদের যে অবজেক্টিভটা যেন স্পেসিফিক হয়, টাইম বাউন্ড হয়, আর তার হচ্ছে আমরা তা মেজারেবল হতে হবে, যেন আমরা সেটা মেজার করতে পারি। সিগনিফিকেন্ট রিচ, মানে আমরা একটা বলে দিলাম যে আমরা মহিলাদের ডেভেলপমেন্টের জন্য কাজ করি, কিন্তু সেখানে আমাকে বলতে হবে, প্রজেক্টে ক্লিয়ার করে বলতে হবে যে আমরা এতটা এরিয়াতে এতগুলো মহিলা বা এতগুলো বাচ্চার জন্য ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করব। তো সেটা ক্লিয়ার স্পেসিফিক হতে হবে। সাস্টেনেবিলিটি, যখন কোনো একটা প্রজেক্ট এন্ড হয়ে যায়, তখন একটা প্ল্যান থাকতে হয় যে তাদের ফান্ডিং যখন শেষ হয়ে যাবে, তখন ওই এরিয়াতে ওই পার্টিকুলার সমস্যাটা কিভাবে সলভ হবে। তো সেই জন্য সাস্টেনেবল প্ল্যান অবশ্যই করে আমাদের সিএসআর যে প্রপোজাল রাইটিং হয় সেখানে থাকতে হবে। আর ভ্যালু ফর মানি, সবসময় কি হবে যেন এফেক্টিভ ইউজ হয়। আমরা যখনই কোনো বাজেট দেব, সেটা যেন জাস্টিফাইড হয়, রিয়েলিস্টিক হয়, আর এফেক্টিভ বা এফিসিভ, যে কস্ট এফেক্টিভ যেন ফান্ডটার ইউজ হয়, আমরা যেন অযথা ফান্ডের অপচয় না করি। তো এই জিনিসগুলো, এই যে ক্রাইটেরিয়া গুলো একটা সিএসআর যে ডোনার হয় তারা দেখে। এবার স্ট্রাকচার আমরা দেখবো। সিএসআর প্রপোজালের যে স্ট্রাকচার হয়, সেখানে একদম পুরো স্পেসিফাই। একটা প্রথমে এক্সিকিউটিভ সামারি থাকবে, তারপর অর্গানাইজেশন একটা প্রোফাইল থাকবে, যেখানে অর্গানাইজেশনের নাম, অ্যাকাউন্ট ডিটেলস হবে, ভিশন মিশন, ভিশন কি আছে, মিশন কি আছে, তারপর অর্গানাইজেশন এতদিন ধরে কি কাজ করেছে, তার কি কি এক্সপিরিয়েন্স আছে। সেটাও কিন্তু ডিপেন্ড করে, তার যদি না, সে যে প্রবলেমটাকে নিয়ে দিচ্ছে সেই প্রবলেমের উপর যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে কিন্তু সিএসআরও অনেক সময় ডোনেট করতে চায় না। তো এটা একটা ক্রাইটেরিয়া, যে আমাদের অর্গানাইজেশন প্রোফাইল হবে সেখানে যেন ক্লিয়ার থাকে। সেকেন্ড হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। তারপরে কি হবে, একটা নিড অ্যাসেসমেন্ট থাকবে, যে যে প্রবলেমটা আমরা নিয়ে বললাম তার সত্যি সত্যি কি কি নিড আছে। তারপর প্রজেক্টের গোল অবজেক্টিভ থাকবে, টার্গেট বেনিফিশিয়ারিজ বা টার্গেট প্রজেক্ট পার্টিসিপেন্ট যারা হবে সেটা কতটা, কত এরিয়াতে হবে, প্রজেক্ট অ্যাক্টিভিটি কি কি হবে, এক্সপেক্টেড আউটপুট আউটকাম কি হবে, যেটাকে আমরা লগ ফ্রেমে বলি, একটা লগ ফ্রেমও সেখানটা থাকতে হবে ক্লিয়ার। তারপর মনিটরিং ইভ্যালুয়েশনটা কি হবে, আমরা কিভাবে প্রোগ্রেসটা মেজার করব যে আমরা আমরা সত্যি সত্যি অ্যাচিভ করছি। তার জন্য কিন্তু প্রপার একটা প্ল্যান থাকতে হবে, সাস্টেনেবিলিটি প্ল্যান। যখন প্রজেক্টটা শেষ হবে, তো তখন আমরা কিভাবে আম, এই ওই এরিয়াতে ওই পার্টিকুলার প্রবলেমটা নিয়ে সলিউশন হবে। তো এইরকম ভাবে কি হয়, আমাদের সিএসআর প্রপোজালের ফরম্যাটটা বেসিক্যালি থাকে, আর শেষকালে একটা বাজেট থাকে, অ্যানেক্সাম।
কিছু অর্গানাইজেশনের কিছু লিগ্যাল ডকুমেন্ট লাগে, যেগুলো অ্যানেক্সারে ক্লিয়ারলি বলে দেওয়া থাকে, যেটা আমাদের সাবমিট করতে হবে। তো এখানে মোটামুটি আমরা জানলাম যে একটা সিএসআর প্রপোজালের স্ট্রাকচার কি কি হয়। এবারে আমরা চলে যাব যে উম, মোটামুটি আমরা এটা আগেও আলোচনা করেছি যে প্রবলেম স্টেটমেন্ট সব সময় কি হয়, প্রবলেমটা যেন স্টেটমেন্টটা যেন উইক না হয়, একটা স্ট্রং স্টেটমেন্ট হয়, যেখানে কিনা আমরা একদম পুরো ক্লিয়ারলি বুঝতে পারবে যে কত কত পার্সেন্ট, মানে কোয়ান্টিটেটিভলি আমাদের মেজার করতে হবে, কোয়ালিটেটিভ মানে কি কি চেঞ্জেস আসছে, বা একটা এরিয়া কতটা এরিয়াতে আমরা কাজ করব মানে রিচটাকে দেখাতে হবে, তারপরে সেটা টাইম বাউন্ড কতটা সময়ের মধ্যে আমরা কাজ করব। তো সেটা যেন আহ এখানটায় স্টেটমেন্টে যেন ক্লিয়ারলি দেওয়া থাকে। তারপর হচ্ছে যখনই আমরা প্রবলেম স্টেটমেন্ট বা প্রবলেম ডিসক্রাইব করব, তখন কি হবে, এভিডেন্স মানে অবশ্যই করে যেন কিছু বেসলাইন ডেটা থাকে তার সঙ্গে। বেসলাইন ডেটা না থাকলে গভর্নমেন্ট ডেটাকে আমরা ইউজ করে যত সুন্দরভাবে যেন লেখাটাকে লিখি। আর প্রবলেমটা যেন ক্লিয়ারলি কারা এফেক্ট হচ্ছে, এই এই প্রবলেমের জন্য কি কি সমস্যা হচ্ছে সেটা ক্লিয়ারলি লিখতে হবে। তো এখানটায় আমাদের পুরো সুন্দরভাবে স্টেটমেন্টটাকে যেন লেখা হয়, এই স্টেটমেন্টের উপরেই কিন্তু আমাদের ডোনার যারা সিএসআর তারা মোবিলাইজ হয়। এবার আমরা চলে যাব সাস্টেনেবিলিটি অ্যান্ড ডোনার এক্সপেকটেশন। তো এখানে আমরা দেখবো সাস্টেনেবিলিটি মানে কি, হোয়াট হ্যাপেন্স আফটার ফান্ডিং এন্ডস, যখন আমাদের ফান্ডিংটা থাকবে না তখন আমাদের কি হবে। তো সেটার জন্য কি হচ্ছে, একটা গুড প্রপোজাল কি বলে, সব সময় একটা সাস্টেনেবল প্ল্যান থাকবে তার সঙ্গে। তো এখানে আমরা কিছু স্টেপ দেখবো একটা সাস্টেনেবল প্ল্যানের, সরি, সাস্টেনেবল প্ল্যানের। সেখানে কি হচ্ছে, যখনই আমরা কোনো প্রপোজাল দেব তখনও যেন একটা সিরিয়াস থাকে, কারণ কোনো একটা গ্রুপ বা কোনো কোনো একটা কমিউনিটি যাদের সঙ্গে কাজ করা হচ্ছে পরবর্তীকালে এই সিবিওসটা কি করবে, এই প্রবলেমটাকে সলিউশন করার জন্য আগে বিভিন্ন যে ইনিশিয়েটিভ নিতে থাকবে। তারপর কমিউনিটি কন্ট্রিবিউশন, কমিউনিটি যেন এখানে তাদের একটা কন্ট্রিবিউশন থাকে, যাতে আমাদের পরবর্তীকালে যদি কোনো ছোট ছোট ইনিশিয়েটিভ নিতে হয় তারা যেন আস্তে আস্তে তারা কন্ট্রিবিউট করতে পারে। তারপর গভর্নমেন্ট কনভার্জেন্স, যখনই কোনো যে প্রবলেমটা আমরা নিয়ে কাজ করব সেই প্রবলেমটা যদি গভর্নমেন্টের কোনো স্কিমস এর আন্ডারে আসে, তাহলে আমাদের তার সঙ্গে কনভার্জেন্স করতে হবে। তাহলে কি হবে, ওই পার্টিকুলার সমস্যার জন্য যে মানুষগুলো প্রভাবিত হচ্ছে তারা ওই স্কিমস থেকে বেনিফিটেড হবে। তো পরবর্তীকালে কি হবে, সিএসআর ফান্ড না থাকলেও ওরা গভর্নমেন্ট থেকে ওই স্কিমস থেকে বেনিফিট হতে পারবে। তারপর কিছু লিডার, লোকাল কিছু লিডার তৈরি করতে হবে, যাতে কিনা এটাকে ক্যারি করে নিয়ে যেতে পারে। তো এটা হচ্ছে সবসময় ডোনার দেখে যে সত্যি সত্যি কি সাস্টেনেবল প্ল্যান আছে এই প্রপোজালে। তো সেটা অবশ্যই করে ক্লিয়ারলি দিতে হবে। এবার আমরা কি করবো, প্র্যাকটিক্যাল এক্সারসাইজ বা হোমওয়ার্ক থাকবে আজকের যেটা আছে। সেখানে 2 থেকে 3 পেজের একটা সিএসআর প্রপোজাল অবশ্যই করে সবাইকে বানাতে হবে। সেখানে কি কি থাকবে, টাইটেল থাকবে, প্রজেক্ট, 2 নম্বর থাকবে প্রবলেম স্টেটমেন্ট, গোল বা অবজেক্টিভ ক্লিয়ারলি হতে হবে। তারপরে হচ্ছে আমাদের যে বেনিফিশিয়ারিজ বা ইনিশিয়েটিভ কি কি থাকবে, অ্যাক্টিভিটিস গুলো, সেটাও যেন ক্লিয়ারলি থাকে। আর এক্সপেক্টেড আউটকাম কি থাকবে, সেটা আমরা অবশ্যই করে সুন্দরভাবে উইথ কোয়ান্টিটি এবং কোয়ালিটেটিভ চেঞ্জেস যা যা আসবে সেটা যেন থাকে ডেসক্রিপশনে। আর সাস্টেনেবিলিটি একটা কি প্ল্যান থাকছে সেটাও আমাদের রাখতে হবে। আর কি কি রিজনে একটা সিএসআর প্রপোজাল রিজেক্ট হয়, যখন আমরা কোনো প্রপোজাল লিখি সেখানে যদি কোনো এভিডেন্স বা ডেটা প্রপারলি না থাকে তাহলে কিন্তু ডোনাররা কনভিন্স হয় না। তারপরে ক্লিয়ার কনফিউজিং অবজেক্টিভ যদি থাকে, গোল যদি খুব কনফিউজিং হয়, সেটা যদি না ঠিকঠাক প্রপার হয়, তাহলে কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে যে
কোনো সাস্টেনেবিলিটি প্ল্যান নেই বা উইক সাস্টেনেবিলিটি প্ল্যান, তাহলে কিন্তু ডোনার সেই ক্ষেত্রে ফান্ডিং করতে রাজি হয় না। তারপরে আনরিয়ালিস্টিক বাজেট, হয়তো দেখা গেলো আমরা অযথা বিভিন্ন কারণের এমন কিছু অ্যাক্টিভিটি নিয়েছি আর এমন কিছু বাজেট নিয়েছি, সেখানেও কিন্তু ওরা প্রজেক্ট অ্যাপ্রুভাল দেবে না। তারপরে মনিটরিং ইভ্যালুয়েশনের একটা ফ্রেমওয়ার্ক থাকতে হবে, প্ল্যান থাকতে হবে, যে কতদিন পর পর আমরা একটা ভিজিট করব বা প্রোগ্রেসটাকে মেজার করব, বা তার জন্য আমরা কিভাবে করব, কি প্রসেসে করব, ভিজিট করব বা কোনো ইভ্যালুয়েশন হবে 6 মান্থ অন্তর, 1 বছর অন্তর, বা হাফ মিড টার্ম ইভ্যালুয়েশন বা মনিটরিং 6 মান্থ অন্তর হবে না কোয়ার্টারলি হবে, পুরো ডিটেলস সেখানে থাকতে হবে। আর অনেক সময় আমরা কি হয়, অনেক কপি পেস্ট কন্টেন্ট থেকে যায়, কোনো একটা প্রপোজাল লেখার সময় যদি কপি পেস্ট কন্টেন্ট থাকে তাহলে কিন্তু সেটাও আহ অ্যাপ্রুভ হবে না। থ্যাংক ইউ। মোটামুটি আমাদের আমরা এখানটা বুঝতে পারলাম যে আমাদের সিএসআর প্রপোজাল কি, কিভাবে লিখতে হয়, বা একটা সিএসআর প্রপোজাল অ্যাপ্রুভ হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া থাকে। এবার আমরা কিছু ফরম্যাটে চলে যাব, সেই ফরম্যাট গুলোতে দেখব যে সিএসআর প্রপোজালের, যেমন এখানে আমরা দেখছি, এটা একটা ভারত পেট্রোলিয়ামের একটা সিএসআর প্রপোজালের ফরম্যাট। এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, সব প্রপোজাল যখনই কোনো প্রপোজাল ইনভাইট করা হয় সিএসআর থেকে, তখন একটা ইনস্ট্রাকশন থাকে। ইনস্ট্রাকশনটাকে আমাদের খুব ভালোভাবে পড়তে হবে, সেই হিসাবে আমাদের আগে লিখতে হবে। এবার কি হচ্ছে, একটা প্রপোজালটি যখন লেখা হবে, যে অর্গানাইজেশন প্রোফাইল থাকতে হবে, যে অর্গানাইজেশনের ব্যাকগ্রাউন্ড কি, অর্গানাইজেশন কি থিমে কাজ করে বা করছে, বা এই যে প্রপোজালটা হচ্ছে তার অবজেক্টিভ কি থাকবে, মেথোডোলজি কি হবে, টার্গেট গ্রুপ কারা হবে, তারপর টিম, আমরা যখনই কোনো প্রজেক্ট পাস হয় তার যে টিম হবে, তাদের কি কি রোল থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, তার স্ট্রাকচারটা কি হবে, পুরো ডিটেলস এখানে দিতে হবে। মনিটরিং মেকানিজম, যেটা আমি বলছিলাম, যে মনিটরিং মেকানিজমটা কি হবে, ফ্রিকোয়েন্সি অফ ভিজিট, প্ল্যান ফর কালেকশন ডেটা, মানে কতদিন পর পর ভিজিটটা হবে, বা কোনো রিপোর্ট সাবমিট হবে কিনা, বা সেটা কত ফ্রিকোয়েন্সিতে হবে, এটা পুরো ডিটেলস ওখানে দিতে হবে। এরা চেয়েছে আউটকাম বা রেজাল্ট, এখানটা বলেছে যে মেনশন কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ আউটকামস। সব সময় আমাদের কি করতে হবে, যখনই কোনো প্রপোজাল আমরা লিখবো, সেখানে যেন কিছু কোয়ান্টিটেটিভ রেজাল্ট থাকে, কিছু কোয়ালিটেটিভ রেজাল্ট থাকে। তারপর এক্সিকিউশন প্ল্যান, এক্সিকিউশন প্ল্যান মানে হচ্ছে আমাদের এই প্রপোজালটা আহ মাসে বা কোয়ার্টারলি কি কি অ্যাক্টিভিটিস থাকবে, সেই অ্যাক্টিভিটিটা আমরা নাট চার্টের মাধ্যমে আমাদের এখানে দিতে হবে, ট্যাবুলারে দিতে হবে। তারপর ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, প্রজেক্ট যখন শেষ হবে তার একটা কি কি ইম্প্যাক্ট বা কি কি রেজাল্ট আসলো, বা আগামী আর কি স্কোপ আছে, সেগুলো এখানে দিতে হবে। এবারে এইভাবে মোটামুটি ওদের বিভিন্ন গাইডলাইন থাকে এখানে, যেমন বাজেটটা কিভাবে করতে হবে, সেটাও পুরো ডিটেলস দিয়েছে এই ফরম্যাটটাতে আমাকে আমাদেরকে ইউজ করতে হবে। তো সিএসআর প্রপোজালের একটা সুবিধা কি, ওদের একটা নির্দিষ্ট টেমপ্লেট থাকে, সেই টেমপ্লেটটাকে আমাদের ইউজ করে, এই যে সাস্টেনেবিলিটি প্ল্যান, এখানটা সাস্টেনেবিলিটি প্ল্যানটাকে পুরো ডিটেলস দিতে হবে। তারপরে কনক্লুশন দিয়ে এনক্লোজার, মানে কিছু আমাদের যা যা ডকুমেন্ট লাগবে সেইগুলো সিল এবং স্ট্যাম্প সাইন করে আমাদের পাঠাতে হবে। এবারে এখানে চেক লিস্ট দিয়ে দিয়েছে যে কি কি অর্গানাইজেশনের যে ডকুমেন্ট গুলো লাগবে, যেমন ট্রাস্ট বা সোসাইটি যদি হয় তার ডিড, তারপরে ইনকর্পোরেশন সার্টিফিকেট দিতে হবে, 12A, ATG, তারপরে হচ্ছে সিএসআর রেজিস্ট্রেশন, প্যান, লাস্ট 3 ইয়ার অডিট রিপোর্ট, প্রপোজাল অ্যাজ পার ফরম্যাট যেটা উপরে দেওয়া হয়েছে সেই হিসাবে, এফসিআর এ কোনো অ্যাপ্রুভাল আছে কিনা, টিডিএস এক্সাম্পশন সার্টিফিকেট, এইগুলো মোটামুটি এই লিস্ট অনুযায়ী আমাদের চেক লিস্টে ও অর্গানাইজেশনের যে যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো পাঠাতে হবে। তো এইভাবে এটা গেল হচ্ছে আমাদের ভারত পেট্রোলিয়ামে। আমরা আর একটা ফরম্যাট দেখবো, যেটা এমএসটিসি। এমএসটিসি ও একটা সিএসআর, ওরও একটা নির্দিষ্ট ফরম্যাট ইউজ করেছে, যে ফরম্যাটটা এখানে আমরা দেখা পাচ্ছি, যে প্রথমে আছে পার্ট
পার্ট এ বা পার্ট 1 প্রজেক্ট সামারি দিয়েছে, যে প্রজেক্টের টাইটেলটা কি, প্রজেক্টের টাইপ অফ অ্যাক্টিভিটিটা কি আছে, এবারে প্রজেক্ট অ্যাক্টিভিটি গুলো একটু ডিটেলস দিতে হয়েছে, অবজেক্টিভ, এক্সপেক্টেড আউটকাম, তারপরে হয়ে দা হু আর দা টার্গেট বেনিফিশিয়ারিজ, মানে যে কারা, কাদের জন্য আমরা কাজ করছি, লোকেশনটা কোথায়, ব্র্যান্ডিং, মানে এই যে সিএসআর ওদের একটা লক্ষ্য কি, যে ওরা ওদের ব্র্যান্ডিং করবে। এমএসটিসি এরা অ্যাকচুয়ালি ডেলিভারি করে বিভিন্ন জিনিসপত্র, তাই জন্য কি হবে ওদের সবাই জানবে কিভাবে, সেই জন্য কিভাবে ওরা ব্র্যান্ডিং করবে। তো সেটাকেও এখানে বলতে হবে যে আমরা আমাদের ব্যানার বা আম, যে সমস্ত টেমপ্লেট বা লিফলেট হবে সেখানে অবশ্যই করে এমএসটিসির নাম থাকবে, সেটা থেকে ব্র্যান্ডিং হয়ে যাবে। টোটাল বাজেট কত, তারপরে সোর্স অফ ফান্ড, মানে এমএসটিসি কত দেবে, আমরা লোকাল কন্ট্রিবিউশন কত থাকবে, অর্গানাইজেশনের কন্ট্রিবিউশন কত থাকবে, পুরো এখানে দিতে হবে। তো এইভাবে মোটামুটি আহ ওদের এদের এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে আমাদের ইউজ করতে হবে। তারপর সেকেন্ড পার্ট কি আছে, পার্ট 2 তে অর্গানাইজেশনের ডিটেলস, রেজিস্ট্রেশন, কি কি রেজিস্ট্রেশন আছে, কি থিমে কাজ করছে, কন্ট্যাক্ট পারসন কারা আছে, প্যান, ATG 12, এগুলো সব ডিটেলস সেখানে দিতে হবে। অর্গানাইজেশনের কি ভিশন মিশন কি কি আছে। তো এইরকম ভাবে কিন্তু সিএসআর যারা ডোনেশন করে তাদের কিন্তু নির্দিষ্ট ফরম্যাট তারা ইউজ করে। ঠিক আছে? তো এইভাবে মোটামুটি আমরা আম, এখানটায় আরেকটা ফরম্যাট আমার এখানটা আছে, সেটা হচ্ছে এসবিআই ফাউন্ডেশন। এসবিআই ফাউন্ডেশনেরও সেম একটা ফরম্যাট আছে। এই এই ফরম্যাট অনুযায়ী কি করতে হবে, আমাদের পুরো রাইট আপটা বানাতে হবে, আর চেকলিস্ট অনুযায়ী ওদের ডকুমেন্ট গুলো দিতে হবে। তো আমরা দেখলাম আজকের তিনটে সিএসআর ডোনেশনের তিনটে ফরম্যাট দেখলাম, একটা হচ্ছে ভারত পেট্রোলিয়াম, একটা দেখলাম এমএসটিসি, আর একটা এসবিআই ফাউন্ডেশন। তো এইভাবে কি হবে, আমাদের যে যে ক্রাইটেরিয়া অনুযায়ী ওরা ডিটেলস চেয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের ফুলফিল করতে হবে, তাহলে কিন্তু প্রপোজাল পাস হওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ। আমরা মোটামুটি আজকের যে ক্লাস সেখানে দেখলাম যে সিএসআর প্রপোজাল বা সিএসআর ফান্ডিং কি, কিভাবে আমাদের ডোনারকে মোবিলাইজ করতে হয়, সেভাবে সেখানে আমরা কি কি, আমাদের প্রপোজালটা যাতে রিজেকশন না হয়, রিজেক্টেড না হয়, সেই জন্য আমরা কি কি করব, তো সেইগুলো সম্পর্কে ডিটেলস জান। তো এখন আমরা শেষ করব। আর যদি কারোর কিছু ডিটেলস জানার থাকে তাহলে অবশ্যই করে আমাকে কমেন্টে লিখবেন। আর আমরা আবার নেক্সট ক্লাস নিয়ে হাজির হব নেক্সট উইকে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।